আউটের বিষয়ে 0% আমি কিছু এই বিধানসভার মধ্যে কিন্তু আমি বলেছি যে প্রাইমারি সেকশনে 0% আমরা ড্রপ আউট হয়েছে, বলা হয়েছে একবার। এগুলো নিয়ে আননেসেসারি আবার মুশকিলটা না 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 না, একটু বসেন বসেন বসেন। 0% ড্রপ আউট আছে, এগুলো বলা হয়েছে। এসএসসি নিয়ে অলরেডি কথা হয়েছে এখানে, যে এটা অলরেডি সুপ্রিম কোর্টের মধ্যে এটা সাব জুডিস আছে। তা আবার একই জিনিস যদি বারবার বলা হয়, এখানে আজকে টিটিএডিসির মধ্যে বারবার কথা হয়েছে যে ওখানে যে টিচার্স এবং পেশেন্ট যে রেশিও, সেখানে আমরা দেখা গেছে অলওয়েজ বেটার দেন যে কোনো রাজ্যে, কিন্তু ওইখানে রিঅর্গানাইজেশনের বিষয়ে এই বিষয়েও কথা হয়েছে বারবার। আসল যে মুদ্রা এই বিষয়ে নিয়ে কথা হবে যে টেটের বিষয়ে এখানে আলোচনা। এগুলো আনলে কি হয়, এগুলো আনলে খালি মানে আমি বলার একটু মানে এক্সটেন্ড করার জন্য এটা বলা, কিন্তু আসলে আর ঠিক জায়গায় আমরা কিন্তু আসতে পারছি না। আননেসারি এটা পলিউটেড করা। আমাদের সরকার সবসময় আমরা চাই যে গুণগত শিক্ষা, এখানে মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন মহোদয় যেভাবে কনসার্ন, যেখানে আমাদের গুণগত শিক্ষার খুব প্রয়োজন, আমরাও চাই। এবং সেই কারণে আজকে যে টেট পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু সমস্ত টিচার্সকে আমরা নিচ্ছি। আজকে টেট পরীক্ষার যে মেইন উদ্দেশ্য, যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটার মেইন যে উদ্দেশ্য, এটা এনসিটির মাধ্যমে, কিন্তু এটা এরকম না যে আমরা করে ফেলছি, তাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। এবং সেই সম্পর্কে আমাদের টেটের সম্পর্কে আগে আইডিয়া থাকতে হবে, আসলে টেটটা কি। আমরা টেট পাস করলে মনে করি যে আমরা চাকরি, এটা একটা ইলিজিবল হলো সে চাকরির জন্য। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে টেট পাস করেছে, পরে ওই টেট যারা আছে রাস্তায় নেবে যে আমি পাস করেছি আমাকে চাকরি দিচ্ছে না, এটা এরকম না। কিন্তু এটা একটা এলিজিবিলিটি টেস্ট। আমি আরো বিস্তারিত আপনাদের সামনে আমি বলবো, টেট 1, টেট 2 এবং তাদের কি বিষয়টা, এটা আমার মনে হয় সবার জানা প্রয়োজন। এই যে আপনার এনসিটি যে নির্দেশনা, নিম্ন বুনিয়াদী মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এবং উচ্চ মাধ্যমিক যে আছে সেটা হচ্ছে 6 থেকে 8। এই যে শিক্ষকতার জন্য এটি একটা মিনিমাম টেট 1, টেট 2, এর জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা হচ্ছে টেট 1 এ টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার ফর, ওই যেটা আমি বললাম প্রাইমারি সেকশনে। আর টেট 2 হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2 কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ গ্রাজুয়েট টিচার ফর আপার প্রাইমারি, ওই 6 থেকে 8 পর্যন্ত। তো এখানে আমরা অনেক সময় এটা কিন্তু পাস করলো আইনি, কিন্তু আইন কিন্তু বলছে না ইউ আর বাউন্ড টু গিভ দেম, যে তাদের চাকরি দিতে হবে। তো এলিজিবল হয়ে গেল, কারণ যে এখন রুলস এসে, আগে যেভাবে 10,323 কে চাকরি দিয়েছে, এখন তো আর সেভাবে দেওয়া যাবে না এখন। কাজে এই টেট পাস করতে হবে, কিছু রুলস রেগুলেশন করছে তার মাধ্যমে। এবং এতে করে দেখা যাচ্ছে আমরা যেভাবে চাকরি দিচ্ছি এবং গুণগত শিক্ষার কথা বলছি, টেটের যে টিচাররা এখন আসছে, রিয়েলি দে আর ভেরি গুড এবং এক্সেপশনাল। এত সুন্দর ওনাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, আমি যখন ওনাদেরকে অফার লেটার দিচ্ছিলাম, 2-3 বার দিয়েছি, আমি দেখেছি এদের মানে বডি ল্যাঙ্গুয়েজই মানে অন্যরকম। কাজে আগামী দিন আমাদের যে শিক্ষার যে মান আমরা যেটা বলছি সেটা খুবই দরকার। এখানে এই টেট নিয়ে সবসময় একটা আন্দোলন করা বা করানো হয়, তো এটা আমার মনে হয় যে আমরা তো টিচার যেহেতু কম আছে, তো আমরা নিশ্চয়ই আমরা পর্যায়ক্রমে এটা একটা ধারাবাহিকতা আছে, সেইভাবে আমরা কিন্তু করে যাচ্ছি। এবং এখানে আমরা যে বিষয়গুলো আমরা করছি এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সব প্রশ্নগুলো এখানে এসছে, যে আপনারা বলছিলেন যে আমাদের সময়ে এরকম কিন্তু হতো না, সব বছরে 2 বার করতাম ইত্যাদি করতাম। তো সেখানে আমরা যদি তুলনামূলক যদি আমি দেখি বামফ্রন্টের সময়ে, যে সেখানে কি দেখা আছে, যে বিগত সরকার অর্থাৎ 2015 সাল থেকে 2018 মার্চ মাসের আগের পর্যন্ত টেট 1, টেট 2 টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা হয়েছে পেপার 1, পেপার 2, সেখানে মাত্র যারা উত্তীর্ণ হয়েছে 75% আপনারা নিয়েছেন, 75% তাদেরকে অ্যাবজর্ব করেছেন। আর অন্যদিকে আমাদের সরকার 2018 সালে যখন আসলো, 6টি টেট 1, টেট 2 পরীক্ষা আমরা নিয়েছি,
দেখা গেছে এই কাল পর্বে উত্তীর্ণ প্রার্থীদের প্রায় 78% প্রার্থীকে আমরা কিন্তু এই চাকরির সংস্থান আমরা দিয়েছি। তাহলে আপনি এটা বলতে পারবেন না যে আমাদের সময়ে আর সবসময় বেশি দিয়েছেন, এটা কিন্তু এখান থেকেই বোঝা যায়। আজকে যারা টেট পাস করেছে, আমরা সবসময় চাই যে আমাদের যে খামতিগুলো আছে, আমাদের গ্যাপ ভ্যাকেন্সিগুলো আছে, তাদেরকে যখনই, কারণ এখানে ফিনান্স ডিপার্টমেন্টেরও বিষয় আছে এবং ফিনান্সের থেকে যদি সেইভাবে আর্থিক সাহায্য হয়, তো এটা যা প্রসেস, সেই প্রসেসে আমরা কিন্তু বারবারই আমরা সেটা নিচ্ছি। কিন্তু বারবার যদি আমরা বলি যে না, আমরা টেট পাস করেছে তাদেরকে চাকরি আমরা দিতে হবে, সেই বিষয়টা এরকম না, আমরা কিন্তু দিচ্ছি সেইভাবে। রাজ্য সরকার সবসময় চায় মেধাবী ও যোগ্য প্রার্থীরা বিদ্যালয়ে নিযুক্ত হোক এবং সেই নিযুক্তি সর্বদা শূন্য পদ, একটা তো অর্থ দপ্তরের আছে, আবার শূন্য পদের উপরও ডিপেন্ড করে এবং এই অর্থ দপ্তর যখন মঞ্জুরি হয় তখনই সেটা সম্ভব হয়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, যারা যখনই রাজ্যের চরম সংকটের কথা এখানে বলা হয়েছে, যা পুরোপুরি সঠিক নয়, এরকম বিষয় না। সামগ্রিক প্রেক্ষিতে অনুধাবন করলে দেখা যায় যে কিছু কিছু টিচার এখন অবসরে গেছে। অবসর যখন যায় তখন অবসরে গেল আর সাথে সাথে কালকে তাকে আরেকজনকে ফিল আপ করে দেবে, এরকমটা হয় না। তো কিন্তু একদম এক্সট্রিম অবস্থা হয়ে গেছে যে টিচার নেই, এরকমটা না, কিন্তু পরিস্থিতি এরকম হয়নি, স্বল্পতা রয়েছে, কিন্তু ভয়াবহ আকার কিন্তু ধারণ করেনি। রাজ্য সরকার শিক্ষক নিয়োগকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আমরা সবসময় বিবেচনা করি এবং শূন্যপদ পূরণের মাধ্যমে গুণমান শিক্ষক, যেটা বললাম আমি, সেইভাবে বুনিয়াদী স্তরে এখন পর্যন্ত আমি একটু আগেও আমি বলি, ইতিপূর্বে যা আমি আগেও জানিয়েছি যে বুনিয়াদী স্তরে ক্লাস 1 থেকে 8 মোট 2056 জন, 1036 জন আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 এবং 1020 জন গ্রাজুয়েট টিচার আমরা 6 থেকে 8 পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য 14/11/2025 তারিখে আমরা অর্থ দপ্তর থেকে স্যাংশন নিয়েছি এবং মন্ত্রিসভার মধ্যে সেটা পাশ করিয়েছি। তো এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তাদের নিকট আমরা রিকুইজিশন লেটার আমরা প্রেরণ করেছি এবং যোগ্য যারা প্রার্থী তারা যে প্রাপ্তির সাপেক্ষে অত্যন্ত দ্রুততার সাথে তাদেরকে আমরা নিযুক্তি দেব। আমরা আরেকটা বিষয় আমার মনে হয় এটা আমার এখানে বলা উচিত, যদি টেট 1 টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 ও টেট 2 পরীক্ষার সঙ্গে, যেটা আমি বললাম যে এটা কিন্তু যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের প্রশ্নে মধ্যশিক্ষা অধিকারের সেকেন্ডারি এডুকেশনের অধীনে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও হাউসকে অবগত করানো উচিত। মধ্যশিক্ষা অধিকারের সেকেন্ডারি এডুকেশন অধীনে, যেটা এখানে টেটের বাইরেও কথা হয়েছে, যে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে দপ্তর ইতিমধ্যে স্পেশাল এডুকেটর পদে 57 জনকে নিয়েছে এবং ফিজিক্যাল এডুকেশন টিচার পদে 106 জনকে অফার প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে 700টি স্নাতক শিক্ষক, নবম দশম শ্রেণী, 915টি বিষয় শিক্ষকের এবং 118টি পিজিটি কম্পিউটার সায়েন্স পদে নিয়োগের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা সেখানে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে টিআরবিটি উক্ত পদগুলি নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছে। আশা করা যায় অতি সত্বর এই পদগুলো শিক্ষক নিয়োগ করা হবে। কাজে বলা যায় রাজ্যের কিছু ক্ষেত্রে পঠন পাঠনের প্রয়োজন, শিক্ষক স্বল্পতা যেমন একটি বাস্তব চিত্র, তেমনি নতুন নিয়োগের মাধ্যমে সেই স্বল্পতা দূরীকরণের সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে এবং সক্রিয় প্রচেষ্টা রয়েছে। বুনিয়াদী স্তরে বর্তমানে নিয়োগ প্রক্রিয়ায় যে সামান্য বিলম্ব পরিলক্ষিত হয়েছে, মাননীয় বিধায়ক বলছিলেন, তার মূলে রয়েছে কিছু অনিবার্য আইনি জটিলতা। এটা বুঝতে হবে আমাদের। বিদ্যালয়ে বুনিয়াদী স্তরে শিক্ষক নিয়োগের জন্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন 2 বছরের ডিএলএড মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাধ্যতামূলক ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের জন্য 2017 সালে 18 মাসের একটি কোর্স স্পেশাল প্রভিশন হিসেবে চালু করা হয়েছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, এবং কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের জন্য এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর দায়িত্ব পেয়েছিল। নির্দেশ ছিল 2019 সালের 31 মার্চের মধ্যে এই কোর্স সম্পন্ন করতে হবে। এখানে উল্লেখ্য যে
এই যে NIOS প্রত্যেক 18 মাসের এই যে DLED কোর্স যারা করেছেন প্রার্থীরা যথাসময়ে প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে না পারা TRBT দ্বারা টেট সার্টিফিকেট প্রদান করা যায়নি। পরবর্তী সময়ে উক্ত প্রার্থীরা মাননীয় উচ্চ আদালতে 3টি মামলা ওখানে WP(C) number 27 of 2026, 159 of 2026 and 603 of 2025 দায়ের করেন। মাননীয় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ নির্দেশ দিয়েছেন এই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় সামূহিকভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মাননীয় আদালতের এই নির্দেশ কার্যকর করতে গিয়ে TRBT-কে অনলাইন আবেদনের সময়সীমা বাড়াতে হয়েছিল। সেই মোতাবেক 12 মার্চ 2026 তারিখ পর্যন্ত TRBT দপ্তরের প্রার্থীদের নথিপত্র যাচাই ও স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মামলাগুলো যেহেতু বিচারাধীন এবং বিষয়টি আদালতের রায়ের উপর নির্ভরশীল, তাই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে শিক্ষা দপ্তরের যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রেরণে একটি আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই হাউসের মাধ্যমে, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে, আমাদের সরকার যুব সমাজের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের এখানে যারা অপোজিশনে আছেন তারা তো বলেন খালি যে যুব সমাজ নিয়ে খুব চিন্তা করেন, কিন্তু আমরা কোনো অবস্থায় এমন না যে আমরা যুব সমাজ নিয়ে চিন্তিত নই, আমরাও বেশি বরং আরো চিন্তা করি, কারণ এখন যেহেতু আমরা দায়িত্বে আছি। বুনিয়াদী শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে এবং বিদ্যালয়গুলিতে যাতে শিক্ষক সংকট আরো তাড়াতাড়ি করে মোচন করা যায় তার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। শিক্ষক সংকট নিরসন এবং যোগ্য বেকারদের কর্মসংস্থান এই দুই সংকল্পেই আমাদের সরকার অবিচল। যেহেতু নিয়োগের বিষয়টি মাননীয় উচ্চ আদালতের বিবেচনাধীন, তাই এই প্রাইভেট মেম্বার রেজলিউশন খারিজ করা হল। ধন্যবাদ। উত্তর, যেহেতু সেন্সিটিভ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি বলে দিয়েছে, অলরেডি স্টেপ নিয়েছে নিয়োগের জন্য, এটার ভোটাভুটি যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, নেক্সট। না না ঠিক আছে, ধন্যবাদ। ওরা বুঝে তাহলে পর, হ্যাঁ, কনস্ট্রাকটিভ ওরা। ঠিক আছে না এখন ঠিক আছে, এটা বুটে দিচ্ছি না যেহেতু অ্যাকসেপ্টেড। হ্যাঁ, মানে হ্যাঁ, কোন হাউসে আমরা কোথাও কোনো সময় যখন দেখা যায় স্টেপ নিয়ে নিয়েছে, এটার জন্য ভোটাভুটি করে তার জন্যই বলছি। এমনি হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কোনো ভোটাভুটি হয়নি। এটা ব্যাপারটা বুঝে শুনতে চায়, এটা ভোটাভুটির থেকে বিরত রেখে দিলাম। নেক্সট এই বিষয়টা ভোটাভুটি থেকে বিরত রেখে দিলাম। দ্বিতীয় রেজলিউশন NSN মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়। আমি এখন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়কে অনুরোধ করছি উনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার আনিত এই বেসরকারি প্রস্তাবটি যাত্রী স্বাচ্ছন্দ্য, আধুনিক নাগরিক পরিষেবা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার প্রস্তাব হলো, এই বিধানসভা প্রস্তাব করছে যে দেশের প্রতিটি বিমানবন্দরের ন্যায় স্মার্ট সিটি খ্যাত রাজধানী আগরতলা তথা রাজ্যের একমাত্র বিমানবন্দর মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং আগরতলা রেল স্টেশনে আসা যাওয়ার ক্ষেত্রে সুষ্ঠু যাত্রী পরিষেবার লক্ষ্যে অনলাইন ক্যাব বুকিং পরিষেবা চালু করার জন্য রাজ্য সরকার শীঘ্রই উদ্যোগ গ্রহণ করুক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকের ভারত ডিজিটাল ভারতের পথে দ্রুত এগিয়ে চলছে। ডিজিটাল ইন্ডিয়া আজকে কেবল একটা কর্মসূচি নয়, এটি আধুনিক প্রশাসন ও নাগরিক সুবিধার ভিত্তি। অনলাইন পরিষেবা আজ বিলাসিতা নয়, একটি প্রয়োজনীয়তা। দেশে প্রায় প্রতিটি বড় শহরের বিমানবন্দর ও রেল স্টেশনে উবার, ওলা এবং র্যাপিডো প্রভৃতি অ্যাপ ভিত্তিক পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। যাত্রীরা মোবাইল ফোনের মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও নির্ধারিত ভাড়ায় গাড়ি বুক করতে পারেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের স্মার্ট সিটি আগরতলা, বিশেষ করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর ও আগরতলা রেল স্টেশনে এই সুবিধা এখনো দপ্তরের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও চালু করা যায়নি। এটি কেবল একটি পরিষেবার অভাব নয়, এটি আমাদের রাজ্যের ভাবমূর্তি, বিনিয়োগ সম্ভাবনা এবং পর্যটনের উন্নয়নের সঙ্গে জড়িত একটি বিষয়। মাননীয় সদস্যবৃন্দ, আমরা সকলেই জানি 2014 সালে
মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতাসীন হবার পর থেকে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলেই যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে, যা স্বাধীনতার এত বছর পরেও বাস্তবে তা সম্ভব হয়নি। আজ ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। প্রতিদিন অসংখ্য লোক এখান থেকে দিল্লি, কলকাতা বিমান, বেঙ্গালুরু, লখনৌ, চেন্নাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি সহ বিভিন্ন শহরে যাতায়াত করেন। আজকে গুয়াহাটি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের পর ত্রিপুরায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। গড়ে প্রতিদিন এমবিবি বিমানবন্দর থেকে প্রায় 19টি বিমান দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ সাধিত করছে এবং অন্যদিকে আগরতলা রেল স্টেশনে এর মাধ্যমে গুয়াহাটি, কলকাতা, দেওঘর, নয়াদিল্লি, বেঙ্গালুরু, জিরিবাম, মুম্বাই, হায়দ্রাবাদ সহ বহিরাজ্যের বিভিন্ন জায়গার সাথে রেলপথের সংযোগ রয়েছে। প্রচুর যাত্রী এবং বহিরাজ্যের পর্যটক ত্রিপুরায় আসেন। পর্যটকরা আমাদের ঊনকোটি, নীলমহল, মাতাবাড়ি, জম্পি পাহাড়, ছবি মোড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। ব্যবসায়ী ও বিনিয়োগরা প্রতিনিয়ত এখানে আগমন করছেন। কিছুদিন আগে ডেস্টিনেশন যে ত্রিপুরা সামিট হয়েছে, সেখানে অনেক শিল্পপতিরা এই রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা দেখে এই রাজ্যে এসছেন। তাদের প্রথম অভিজ্ঞতা হয় বিমানবন্দর বা রেল স্টেশন থেকে। যদি আগমনের পর বা ফিরে যাওয়ার সময় নির্ভরযোগ্য, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা না থাকে, তবে একটি নেতিবাচক বার্তা দেয়। অনেক সময় নির্ধারিত ভাড়ার অভাব, দর কষাকষি বা অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা বিশেষ করে মহিলা যাত্রী, প্রবীণ নাগরিক এবং বাইরের রাজ্যের অতিথিদের মধ্যে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাননীয় চেয়ারম্যান মহাশয়, অনলাইন পরিষেবা চালু হলে ভাড়ার স্বচ্ছতা নিশ্চিত হবে। অ্যাপ ভিত্তিক নির্ধারিত ভাড়া থাকলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কমবে। ডিজিটাল পেমেন্ট সুবিধা বৃদ্ধি পাবে। নগদবিহীন লেনদেন, দুর্নীতি ও বিভ্রান্তি কমাবে। মহিলা যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে লাইভ ট্রেকিং, ড্রাইভার ডিটেলস ও জরুরি হেল্পলাইন সুবিধার মাধ্যমে। সময়ের সাশ্রয় হবে। বিমান বা ট্রেন পৌঁছানোর পূর্বে গাড়ি বুকিং সম্ভব হবে। পর্যটন শিল্প উপকৃত হবে। ভিজিটারদের কাছে রাজ্যের ভাবমূর্তি উন্নত হবে। ডাটা ভিত্তিক পরিকল্পনা সম্ভব হবে। যাত্রী চলাচলের পরিসংখ্যানের ভিত্তিতে ভবিষ্যৎ পরিবহন নীতি নির্ধারণ সহজ হবে। এছাড়াও পরিবেশগত দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম রয়েছে। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালু হলে একই রুটে একাধিক যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন, ফলে জ্বালানি সাশ্রয় ও যানজট হ্রাস পাবে। মাননীয় চেয়ারম্যান সাহেব, রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে মাঝে মধ্যে একটি বিষয় উঠে আসে, কিছু অটো চালকের আপত্তির কারণে এই পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না। আমি স্পষ্ট বলতে চাই, কোনো পেশাজীবী গোষ্ঠীর জীবিকা ক্ষুণ্ণ করা আমাদের কারো উদ্দেশ্য নয়। উন্নয়ন মানে কাউকে বাদ দেওয়া নয়, বরং সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া। সরকার চাইলে স্থানীয় অটো ও ট্যাক্সি চালকদের অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে পারেন। তাদের ডিজিটাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। নির্দিষ্ট স্ট্যান্ড ও পিক আপ জোন নির্ধারণ করতে পারেন। রাজ্য পরিবহন দপ্তরের তত্ত্বাবধানে একটি সমন্বিত নীতি প্রণয়ন করতে পারেন। এর মাধ্যমে তাদের আয় বাড়বে, পরিষেবার মান উন্নত হবে এবং যাত্রী সন্তুষ্টিও বৃদ্ধি পাবে। মাননীয় চেয়ারম্যান সাহেব, ত্রিপুরা আজ সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের পরিষেবা ব্যবস্থাকেও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে হবে। বিমানবন্দর, রেল স্টেশন হলো রাজ্যের প্রবেশদ্বার। এখানেই যদি আধুনিক পরিবহন ব্যবস্থা না থাকে, তবে আমাদের উন্নয়নের চিত্র অসম্পূর্ণ থেকে যাবে। আমরা যদি সত্যি স্মার্ট সিটি ধারণাকে বাস্তবায়ন করতে চাই, তবে স্মার্ট পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতেই হবে। আমাদের যুব সমাজ প্রযুক্তি নির্ভর পরিষেবায় অভ্যস্ত, তারা আগরতলা একই সুবিধা প্রত্যাশা করে। অতএব আমি এই বিধানসভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিক অনুরোধ জানাই, এই প্রস্তাবটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নয়, জনস্বার্থের প্রশ্নে বিবেচনা করুন এবং সর্বসম্মতিক্রমে আমার আনিত এই প্রস্তাবটি গ্রহণ করুন। আমরা চাই ছাত্রছাত্রী, রোগী, পর্যটক, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রী সকলেই যেন অবিলম্বে অনলাইনে উবার, ওলা এবং র্যাপিডো প্রভৃতি সংস্থার মাধ্যমে অনলাইন ক্যাব বুকিং এর সুবিধা পান।
রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় নীতি গ্রহণ করে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে আলোচনা শুরু করবে এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে তা হবে ত্রিপুরার আধুনিকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রস্তাবটির সপক্ষে এই কটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেব আপনাকে এবং সবাই উপস্থিত সকল সম্মানিত সদস্যগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এখন এ বিষয়ে অন্য কোন সদস্যরা আলোচনা না করলে, মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে প্রাইভেট মেম্বার রেজলিউশন বিলে যে ম্যাটারটা মাননীয় বিধায়িকা কল্যাণী সাহারাইজি উঠিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী। মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আগরতলা রেল স্টেশনের মধ্যে যোগাযোগের সত্যিই ব্যবস্থা বর্তমানে নেই। যেটুকু রয়েছে তার মধ্যে বার্গেনিং, টাইম ওয়েস্টিং হচ্ছে রেগুলারলি, এবং উনি যে প্রপোজালটা রেখেছেন সেই প্রপোজালকে সম্পূর্ণ সমর্থন করে আমি সঙ্গে এড করব, শুধু বিমানবন্দর এবং রেল স্টেশনের মধ্যে যাতে সার্ভিস সীমিত না থাকে, এন্টার আগরতলা সিটির মধ্যে যাতে এই যে ক্যাব বুকিংয়ের ফেসিলিটি সেটা যাতে সম্প্রসারিত করা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী। একদিকে যেমন আমাদের ত্রিপুরাতে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি বৃদ্ধি করার জন্য যেভাবে বাইরে থেকে ট্যুরিস্টদের ফুটফল বৃদ্ধি হবে, সেক্ষেত্রে এয়ারপোর্টে আসার পর বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য যদি ওরা এই অটোর জন্য বাইরের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, যদি এয়ারপোর্টের মধ্যে এসে যদি বুকিং অনলাইনে করতে না পারেন, সেটা একদিকে যেমন আমাদের ত্রিপুরা ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির প্রতি তাদের একটা নেগেটিভ চিন্তা যাবে, তাছাড়াও বিজনেস পারপাসে এবং আমরা যারা রয়েছি বিভিন্ন সময় আমাদের অফিসিয়াল কাজে বা চিকিৎসার ক্ষেত্রে যখন আমরা বহিরাজ্যে যাই আমাদের সত্যিই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। জাস্ট বিধানসভার একদিন আগেই আমি ছিলাম তখন ধর্মনগরে, আমার ওয়াইফ ফোন করছেন আমার শ্বশুর মশাইকে নিয়ে উনি যাবেন দিল্লিতে ট্রিটমেন্টের জন্য। আমি তো অনেকক্ষণ থেকে ট্রাই করছি অনলাইন বুকিং করার জন্য উবের দিয়ে, আমি উবের তো এয়ারপোর্টের জন্য পাচ্ছি না। আমি বলছি উবের তুমি পাবে না, তুমি ইয়েতে চলে যাও, এই এমএলএ হোস্টেল থেকে আইএলএস হসপিটালে যাও, আইএলএস হসপিটালের সামনে যদি যাও তাহলে তুমি এখানে অটো পেয়ে যাবে, ওখান থেকে চলে যাও। তো এই যে সমস্যাটা, এটা অনেক আগেই এটা সলভ হওয়া উচিত ছিল, যেহেতু হয়নি। আজকে এই গুরুত্বপূর্ণ প্রপোজাল যে বিধায়িকা রেখেছেন, আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করে এই প্রস্তাব যাতে ইমিডিয়েট লাগু করা যায়, তার জন্য গভর্নমেন্ট যাতে ইমিডিয়েট তার ব্যবস্থা করে, সেই আবেদন রেখে আবারও মাননীয় বিধায়ককে আমার থ্যাংক ইউ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। মাননীয় চেয়ারম্যান স্যার, শ্রীমতী কল্যাণী রায়, চিফ হুইপ, ত্রিপুরা বিধানসভা আনিত যে প্রাইভেট মেম্বার রেজলিউশন, রাজ্যের একমাত্র বিমানবন্দর মহারাজা বীর বিক্রম বিমানবন্দর এবং আগরতলা রেল স্টেশনে আসা যাওয়ার ক্ষেত্রে সুষ্ঠু যাত্রী পরিষেবার লক্ষ্যে অনলাইন ক্যাব বুকিং পরিষেবা চালু করার জন্য সরকার শীঘ্রই উদ্যোগ গ্রহণ করুক। আমি শ্রীমতী কল্যাণী রায় মহোদয়াকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রাইভেট মেম্বার রেজলিউশন প্রস্তাব পেশ করার জন্য, এবং শৈলেন্দ্রনাথ মহোদয় যিনি বিরোধী দলের বিধায়ক তাকে সমর্থন করেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বক্তব্যের শুরুতেই এই সভাকে আশ্বস্ত করছি যে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে ত্রিপুরা রাজ্যের বিমানবন্দর এবং রেল স্টেশনে এই অনলাইন ক্যাব পরিষেবা আমরা চালু করব। ইতিমধ্যে পরিবহন সেক্রেটারি, আইজি ল অ্যান্ড অর্ডার, এসপি ট্রাফিক, অন্যান্য আধিকারিকদের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে ত্রিপুরা অন ডিমান্ড ট্রান্সপোর্টেশন টেকনোলজি এগ্রিগেটর রুলস টোট্টা যা 2018 সালে চালু করা হয়েছিল এই অনলাইন পরিষেবা চালু করার লক্ষ্যে, সেটা কিছুটা অ্যামেন্ডমেন্ট আমরা করেছি, করে সেটাকে ল ডিপার্টমেন্টে প্রেরণ করা হয়েছে। ল ডিপার্টমেন্ট থেকে তাদের ভিউজ আসার পর আমরা ক্যাবিনেটের মাধ্যমে
সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব এবং যে প্রাইভেট মেম্বার রেজলিউশন এনেছেন সেই সপক্ষে আমরা সেখানে সিদ্ধান্ত গ্রহণ করব। আমি এই হাউসকে তথা শ্রীমতী রায় এবং শৈলেন্দ্রবাবু যে প্রস্তাব বা এনেছেন এবং সমর্থন করেছেন, আগরতলা বিমানবন্দর এবং রেল আমাদের যে সেন্টার রয়েছে বাধারঘাটে, তা ছাড়া ত্রিপুরা রাজ্যে 13,652টি গাড়ি কিন্তু অনলাইন ক্যাব পরিষেবার আওতায় আছে। নীলজ্যোতি ট্রাভেলস, আমাদের র্যাপিডো, ওরা রাইড, উবের, এই যে সংস্থাগুলো টোটাল ত্রিপুরা রাজ্যে 13,652টি অনলাইন ক্যাব, তারা 3 হুইলার্স, 2 হুইলার্স এবং 4 হুইলার্স হিসাবে অলরেডি আগরতলা শহরের বিভিন্ন জায়গায় তাদের পরিষেবা প্রদান করছে। আমাদের এয়ারপোর্টে 336খানা প্রিপেড অটোরিকশা সার্ভিস প্রদান করছে এবং 55টা ট্যাক্সি সেখানে সার্ভিস প্রদান করছে। তারপরেও মাননীয় শ্রীমতী রায় যেটা বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যারা প্রিপেড অটো পরিষেবা পালন করছে রেল স্টেশন এবং আমাদের এয়ারপোর্টে, সংবাদপত্রের মাধ্যমে অনেক সময় আমরা তাদের কিছু দৌরাত্মের খবরও আমরা পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা পাই এবং তৎক্ষণাৎ কিন্তু দপ্তরের তরফ থেকে সেই বিষয়গুলো পুলিশকে সঙ্গে নিয়ে সুরাহা করার ব্যবস্থা আমরা করেছি, আগামী দিনেও আমরা সেটা করব। আমরা আশা করি ল ডিপার্টমেন্ট থেকে যে ভিউজটা আমরা পাবো সেটাকে নিয়ে আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যেটা প্রস্তাব আমাদের বিমানবন্দর এবং রেল স্টেশনে যে অনলাইন ক্যাব পরিষেবা সেটা আমরা চালু করব। আজকে এই প্রাইভেট মেম্বার রেজলিউশনকে তাই আমিও সমর্থন করছি এবং দুজন সদস্যকেই আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ল ডিপার্টমেন্ট থেকে সেই প্রস্তাব এলে আমরা সেটা সর্বাত্মক সকলের জন্য আমরা যাত্রীদের জন্য উৎসর্গ করব। ধন্যবাদ। যেহেতু সদর্থক আলোচনা হয়েছে, ভোটাভুটির তো প্রয়োজন নেই, এটা ভোটের দরকার নেই। সদর্থক আলোচনা যখন হবে, ওইটাও সদর্থক আলোচনা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, সুতরাং ভোটাভুটির দরকার নেই। আমরা পরেরটা পাস ফেল কিচ্ছু না। তৃতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াং। আমি এখন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সভায় উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। আমার প্রাইভেট মেম্বার রেজলিউশন হচ্ছে ত্রিপুরা সমন্বিত জৈব কৃষি মিশন বাস্তবের যথাযথ উদ্যোগ গ্রহণ করুক। Honorable Chairman, sir, the private member resolution I am moving today in the Assembly is deeply connected to future agriculture, economic policy, health and environmental protection of our state. The resolution is that the Assembly process that the state government take appropriate initiative to implement an integrated organic farming mission in Tripura. Honorable Chairman, sir, in the current world, agriculture is not just about food production. It is a vital pillar of public health, environmental protection, tackling climate change and economic self-reliance. The excessive use of chemical fertilizer and the pesticide is polluting soil, water and air. Consequently, while soil fertility is decreasing, on the other hand, the risk of various complex diseases in the human body is increasing on the others. In this context, organic farming is the need of the hour. Organic farming is a method where natural ingredients are used to maintain soil health, conserve biodiversity, and ensure the production of toxic-free food. Our state of Tripura is geographically location with fertile soil, adequate rainfall, and the predominance of small and marginal farmers are highly favorable
of the expansion of organic farming. Chairman Sir, Honorable Chairman Sir, Sikkim is a neighboring state in northeast India which has already earned praise from everyone as full organic state. Sikkim has proven that with well-planned policy and active participation of farmers, a state can move completely towards organic farming. Our Tripura is also capable of following the path. I am aware of that the state government has already started following this path, but this process must be taken forward on a large scale. The central government is already providing assistance in promoting organic and sustainable agriculture through the Paramparagat Krishi Vikas Yojana and the National Mission for Sustainable Agriculture. Additionally, the Mission Organic Value Chain Development of Northeastern region has been specifically formulated for the Northeast. We can reap the benefits of all this project more organizedly if an integrated organic farming mission is formed at the state level. Objective of the mission, Honorable Chairman Sir, the global of this integrated organic farming mission should be: number 1, formation of block-based organic farming cluster; number 2, providing training, advice and technical assistance to farmers; number 3, establishing unit at the village level for the production of organic fertilizer and organic pesticides; number 4, simplifying the certification process; number 5, establishing a separate marketing system for the marketing and branding of organic products; number 3, increasing export potentially. I believe that Tripura's pineapple, lemon trees, green chili, cashew nut, bamboo-based products and various spices are already well regarded in the national and even some international markets. If this can be provided with international standard organic certification, a huge potential for export in the international market will be created. This will increase the income of farmers, strengthening the state's rural economy and open new doors for employment. Today the demand of organic food is rapidly increasing worldwide. In markets like European Union, the United States and Japan, the price of organic products is much higher than conventional product. If our Tripura expand organic farming in a planned manner, we will be able to create a distinct identity in the international market. Honorable Chairman Sir, furthermore, organic farming in eco-friendly, it increases the organic matters of the soil, improves water holding capacity and helps in carbon sequestration. Consequently, it can play an important role in tackling the adverse effect of climate change. Honorable Speaker Sir, many self-help groups and young men and women are in our states interested in agriculture and agro-based industries today. If training, start-up support and financial assistance can be arranged focusing on organic farming, the new generation will be attracted to agriculture. This will help in achieving the goal of Atmanirbhar Bharat and Vikasit Bharat. Honorable Speaker Sir, through this resolution moved by me, I call upon the state government to form a state-level integrated organic farming mission in Tripura, where the departments of agriculture, horticulture, animal resource, fisheries, corporation,
and marketing will work in an integrated manner. Thank you, sir. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক প্রমোদ জিয়াং মহোদয় যে বেসরকারি প্রস্তাব এনেছেন ত্রিপুরায় সমন্বিত জৈব কৃষি মিশন বাস্তবায়নের জন্য রাজ্য সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করুক, খুব দারুণ একটি প্রস্তাব। আমি এটাকে পূর্ণ সমর্থন জানিয়ে দু তিনটা বিষয় যুক্ত করছি বলতে আলোচনা। তো দেখুন, আমাদের জীবন জীবিকার জন্য সুস্বাস্থ্য থাকা খুবই প্রয়োজন, কারণ অর্গানিক যে ব্যাপারটা উনি তুলেছেন যে জৈব কৃষি মিশনের জন্য যে আমাদের অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ যদি করা হয়, বিশেষ করে কৃষিকাজের ক্ষেত্রে, তো আমাদের যা শাকসবজি খাই এখন, অনেক সময় বেগুন বলুন বা বিভিন্ন শাকসবজি আমরা যখন খাই এটার মধ্যে বিষের গন্ধ পাওয়া যায়, অনেক খারাপ এগুলোর মধ্যে খারাপ কেমিক্যাল ইউজ করা হয়। তো আমার মনে হয় যদি অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের উৎসাহিত করা হয়, এবং মাননীয় কৃষিমন্ত্রী আছেন, কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষি দপ্তর থেকে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট বিভিন্ন যাতে তারা স্বল্প দামে ক্রয় করতে পারেন, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যে অফিসগুলো আছেন এগ্রিকালচার দপ্তরে, এখান থেকে যাতে অর্গানিক ভাবে কৃষি পদ্ধতি চালানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এবং তাদেরকে কৃষকদের কিছু সহায়তা করা হয় আর্থিকভাবে বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট দিয়ে, তাহলে মনে হয় আমাদের রাজ্যের কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এবং আমাদের যে কৃষি প্রোডাক্টগুলা বাজারে বিক্রি হবে বা আমরা যারা খাবো এই যে কৃষিজ প্রোডাক্টগুলা, তাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, রাজ্যও ভালো থাকবে, কৃষিও ভালো থাকবে। তাই মাননীয় প্রমোদ জিয়াং মহোদয় যে প্রস্তাব দিয়েছেন, যে বেসরকারি প্রস্তাব, এটাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে আমি দু চারটে কথা বললাম। নমস্কার। একটু মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরায় সমন্বিত জৈব কৃষি মিশন বাস্তবায়নের জন্য রাজ্য সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করুক। মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং যে প্রস্তাবটা এনেছেন আমি তাকে পূর্ণ সমর্থন জানাই। বিষয়টা হলো এরকম, আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম আমি যতটুকু জানি 2010-11 সালে আমাদের সায়েন্স অফ বায়োটেকনোলজি যে দপ্তরটা আছে আমাদের গুরগাবস্তিতে, তাদের উদ্যোগে আমাদের এলাকা লঙ্কামুড়া এলাকায় প্রথম জৈব পদ্ধতিতে চাষ শুরু হয়। তার সঙ্গে আমি একজন কৃষক হিসাবে ছিলাম। আমরা সেই দপ্তরের উদ্যোগে আমি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার মধ্যপ্রদেশে বেঙ্গালুরে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি দেখেছি বাইরের দেশগুলিও মানে এই বিষয়টার উপরে জৈব প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সবজি এবং বিভিন্ন সামগ্রী বিশেষ করে কাপড় পর্যন্ত মানে তৈরি করতে পারে। মানে এটা ভাবা যায় না, আমি প্রথম অবাকই হয়েছিলাম যে কাপড় তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা সেই সময়ে নিয়ামসের উদ্যোগে আমাদের প্রজ্ঞা ভবনে অনেক সামিট হয়েছে, অনেক সভা হয়েছে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। পরবর্তী সময়ে আমাদের উদয়পুরে হয়েছে, তেলিয়ামুড়া হয়েছে, কুয়াই হয়েছে, আমার যতটুকু জানা এটাকে বিস্তার লাভ করা হয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। তবে সেটার ক্ষেত্রে আমরা অর্গানিক যে প্রোডাক্ট আমি দেখেছি যে আমরা বাজারে যে বেগুন কিনি, যে বেগুনটা চকচক করে তার মধ্যে কীটনাশক সবচেয়ে বেশি থাকে, যে সবজি তার মানে কালারফুল হয় তার মধ্যে মেডিসিন বেশি ইউজ থাকে। আর জৈব পদ্ধতিতে যেটা চাষ করা হয় তার তেমন কোনো কালারফুল হয় না, কিন্তু তার যে গুণাগুণ সম্পূর্ণ সে জায়গার মধ্যে বজায় থাকে। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আমরা যে কৃষির সঙ্গে যুক্ত, আমরা তো সঠিক মূল্য পাচ্ছি না বাজারে। আমি এই কথাটা কেন বলছিলাম, আমরা যখন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গিয়েছিলাম আমাদের ত্রিপুরা থেকে আনারস এবং লেবু নিয়ে গিয়েছিলাম, তারা দেখছি যারা ক্রেতারা সেই জায়গার মধ্যে ডাবল দাম দিয়ে
সেই জিনিসগুলি ক্রয় করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন। তো সেই জায়গার মধ্যে আমি সেই জায়গার মধ্যে প্রশ্ন সেই সময় রেখেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে জৈব প্রোডাক্ট এখন উৎপন্ন হচ্ছে বা আগামী দিন হবে এবং একটা প্রস্তাব এনেছেন এবং এই বিধানসভা আশা করি আগামী দিন উদ্যোগ গ্রহণ করবেন, কিন্তু এই প্রোডাক্টগুলি আমরা চিনব কি করে, কোথায় পাওয়া যাবে? তার জন্য আমাদের চিহ্নিতকরণ করে কিছু স্টোর খোলা দরকার। আমি মনে করি আমাদের যে আগরতলা শহরে যে বড় বড় কয়েকটা বাজার আছে সেই জায়গার মধ্যে মানে স্টোর খোলা দরকার, যাতে আমরা এটা চিহ্নিত করে ক্রয় করতে পারি। এই বলে আমি আবারও সেই প্রস্তাবের পক্ষে সমর্থন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন তবে অনুরোধ মাননীয় সময়ের প্রতি মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য প্রমোদ রিয়াং মহোদয় একটা বেসরকারি প্রস্তাব এনেছেন ত্রিপুরার সমন্বিত যুব কৃষি মিশন বাস্তবায়নের জন্য রাজ্য সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করুক। এর সমর্থনে দুইজন বক্তব্য রেখেছেন, তারাও পজিটিভ বক্তব্য রেখেছেন। এটা একটা খুব সঠিক সময়ে এই প্রস্তাবটা এনেছেন এবং এর পক্ষে যথেষ্ট যুক্তি দেখিয়েছেন। বিরোধী দলের যে সদস্য দুজন ওনারাও পজিটিভ কথাবার্তা বলেছেন। স্যার, মানব সম্পদ হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু মানব সম্পদই নয়, প্রকৃতিকেও রাসায়নিক বিষাক্ততার হাত থেকে রক্ষা করার জন্য জৈব কৃষি মানে অর্গানিক এবং ন্যাচারাল ফার্মিং প্রাকৃতিক পদ্ধতি চাষাবাদের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। স্যার, জৈব চাষ হল কৃষি উৎপাদনের এমন একটি নতুন ব্যবস্থাপনা, নতুন বলবো না, অনেক আগে ছিল। আমাদের পূর্বপুরুষরা ওইসব চাষই করত, যা পরিবেশগত ভারসাম্য বজায় রেখে কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার ছাড়া যে আমরা ফসল উৎপাদন করি, এটার উপরে এটাকে ন্যাচারাল ফার্মিং বা অর্গানিক ফার্মিং বলে। পরিবেশ বান্ধব ফসল উৎপাদনের পদ্ধতির গুরুত্ব বিশ্বব্যাপী, বিশেষ করে আমরা দেখেছি কোভিড মহামারীর সময় সবচেয়ে বেশি উপলব্ধ হয়েছে। তখন বুঝতে পেরেছি এটা কি প্রয়োজন। জৈবভাবে উৎপাদিত খাবার সাধারণত যে অর্গানিক আইটেমে হয় উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা আমাদের শরীরে একটা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। ওয়ার্ল্ডের ফুড অ্যান্ড এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল ইয়ার বুক 2025 যে তথ্য দেখা গেছে, বিশ্বে জৈব চাষের সবচেয়ে বেশি ফার্স্ট পজিশন অস্ট্রেলিয়া। সেখানে জৈব চাষের মোট এলাকা 5,30,00,000 হেক্টর। আর আমাদের দেশ সারা বিশ্বে দ্বিতীয়, কিন্তু অনেক পিছনে, 44,75,000 হেক্টর, সেকেন্ড পজিশন আমরা। তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা, 41,00,000 হেক্টর। চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে, 35,72,000 হেক্টর। পঞ্চম স্থানে রয়েছে চীন, 34,38,000 হেক্টর। আমাদের রাজ্যে যে চাষযোগ্য জমি আছে, মোট ভৌগোলিক আয়তনের মাত্র 24% মাত্র আমরা আমাদের যে ভূমি রয়েছে, টোটাল ভূমির 24% হলো আমরা চাষযোগ্য জমি। ফলে রাজ্যের মানুষের খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা ঠিক করেছি মোট চাষযোগ্য জমির 2,55,000 হেক্টর, যেটা এর 20% মতো এলাকাকে, অর্থাৎ হেক্টরে যদি বলি 50,000 হেক্টরকে আমরা ধাপে ধাপে জৈব এবং প্রাকৃতিক কৃষির আওতা আনার পরিকল্পনা সরকারের রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জৈব চাষের ব্যাপক সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার একটা স্কিম করেছিল এবং সরকারের ডোনার মন্ত্রণালয়, কেন্দ্রীয় সরকার ডোনার মন্ত্রণালয় 16-17 অর্থবর্ষ থেকে
100% কেন্দ্রীয় আর্থিক সহায়তা, 100% সেন্ট্রাল স্কিম। এটা মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজন একটা প্রকল্প আছে, যেকে আমরা সংক্ষেপে MOBCD MER বলি। এর অধীনে রাজ্য জমি চাষের কাজ শুরু হয়েছিল মাত্র 2000 হেক্টর দিয়ে। আমরা এই 8 বছরে 2000 হেক্টরকে আমরা দাঁড় করিয়েছি 26,500 হেক্টর। 2000 দিয়ে শুরু হয়েছিল, 1670 থেকে 1819 এই প্রথম পর্যায়ে 4টা মাত্র FPC, যাকে বলি আমরা ফার্মার প্রডিউসার কোম্পানি করা হয়, যার সঙ্গে যুক্ত ছিলেন 2500 জন কৃষক। 2500 কৃষক ছিল যুক্ত 1670 থেকে। তখন সুগন্ধি ধান, আদা, হলুদ, মরিচ এবং আনারস চাষ করা হতো, যার বেশিরভাগই জৈব চাষিরা নিজেদের খাদ্যের জন্য অথবা পরবর্তী মরশুমের বীজ হিসেবে ব্যবহার করত। তো আমাদের রাজ্য সরকার আমলে যেটা 2000 হেক্টর ছিল, আমরা সেটাকে 1225 গুণ বাড়িয়ে 26,500 হেক্টর করেছে এই 8 ইয়ার্সে। বর্তমানে এই জৈব চাষে যুক্ত রয়েছেন মোট 26,884 জন কৃষক। আগে যেটা ছিল যে সংখ্যা 2000, সেখান থেকে আমরা 26,884 জন কৃষককে ইনভলভ করেছি। 13 থেকে 17, আমি যদি এই পিরিয়ডটা দেখি, 2000 হেক্টর আমরা করেছি 24,500 হেক্টর, এখন যেটা বললাম 26,500 হেক্টর। জৈব চাষের সংখ্যা ছিল 2,504, এখন হয়েছে 24,380 জন করেছি। টোটাল ফিগার দাঁড়িয়েছে 26,884। অর্গানিক ক্লাস্টার আগে ছিল 132টা অর্গানিক ক্লাস্টার, এখন হচ্ছে আমরা করেছি 1276টা আমরা অর্গানিক ক্লাস্টার। এটা বেড়ে দাঁড়িয়েছে টোটাল 1408টি। FPC যেটা আমি বললাম 4টা মাত্র ছিল, এখন 49টা। যারা শুধু কাজে হলো অর্গানিক আইটেম দেখা, তারা অন্য কিছু না। FPO আছে, তারা অন্যান্য সবগুলি দেখে, কিন্তু FPC এটা শুধুমাত্র অর্গানিক আইটেম থেকে। বর্তমানে রাজ্যে জৈব পদ্ধতিতে সুগন্ধি ধান, আনারস, ব্ল্যাক রাইস, বার্ড আই চিলি যেটা আমরা ধন্যমরিচ বলি, গন্ধরাজ লেবু, তিল, কাঁঠাল, কমলা, কাউন, আদা, হলুদ ইত্যাদি ফসলগুলি চাষাবাদ হচ্ছে। বহিরাজ্যের বিভিন্ন সংস্থা, মেনলি কলকাতার বিগ বাস্কেট একটা কোম্পানি, দিল্লির মাদার ডেয়ারি, সিকিমের সিমপেড, বেঙ্গালুরুর আইকোয়া এবং ন্যাশনাল কোঅপারেটিভ অর্গানিক লিমিটেড NCOL, এই সংস্থাগুলির সাথে যুক্ত হয়ে আমাদের যে উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছি এবং এটা নিচ্ছি। এবং গত 3 বছরে রাজ্য থেকে 29.58 মেট্রিক টন সুগন্ধি চাল বাইরে গেছে, 501 মেট্রিক টন আদা বাইরে গেছে, 52.5 মেট্রিক টন হলুদ বাইরে গেছে, 17.10 মেট্রিক টন বার্ড আই চিলি বাইরে গেছে, 32.56 মেট্রিক টন লেবু বাইরে গেছে, 554 মেট্রিক টন আনারস রাজ্য এবং বহিরাজ্যে যেমন দিল্লি, গুজরাট, বেঙ্গালুরু, গুয়াহাটি, কলকাতা, বিহার ইত্যাদি রাজ্যে আমরা বাজারজাত, যেটা আপনারা বলেছেন বাজারজাত ইজ মোস্ট ইম্পর্টেন্ট, নইলে দাম পাবে না। তো জৈব উৎপাদিত ফসলকে সহজে বাজারজাত করার জন্য FPC গুলিকে ভর্তুকিতে যে তারা কিভাবে করবে, কৃষকরা উৎপাদন করবে, মার্কেটিংটা কি করবে, FPC গুলি এই কাজটা করতে হবে। কৃষক সারাদিন মাঠে থাকে, তার পক্ষে বাজারজাত করা কঠিন আছে। সেই জন্য FPC গুলিকে আমরা ভর্তুকিতে মোট 50টি ট্রান্সপোর্ট ভেহিকেল আমরা দিয়েছি ভর্তুকিতে। বিগত 3 বছরে আমাদের রাজ্য থেকে 8,79,05,000 টাকার জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্য বাজারজাত করা হয়েছে। কয়েকদিন আগে আমাদের রাজ্য থেকে 3 মেট্রিক টন কালিকাসা এবং হরিনারায়ণ, আমাদের এখানে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মার এলাকা থেকেও কালিকাসা চাল গেছে এবং অম্পিত থেকেও হরিনারায়ণ এবং কালিকাসা চাল গেছে। সেখানে 2.5 মেট্রিক টন কালিকাসা এবং 500 কেজি হরিনারায়ণ কলকাতা পাঠানো হয়েছে।
গত জানুয়ারি মাসে আমাদের চিফ হুইপ 15,000 সুগন্ধি লেবু তেলিয়ামুড়ি থেকে কলকাতায় পাঠিয়েছিলাম। আপনারা আনন্দিত হবেন যে রাজ্যের যে কৃষকরা তিল, সুগন্ধি লেবু, আদা, কালিকাসা, আনারস অনেক কম দামে বিক্রি করত, বর্তমানে রাজ্যের অন্নদাতারা সাদা তিল 130 টাকা কেজি ধরে, সুগন্ধি লেবু আমি তো আশ্চর্য 2 টাকা 2.5 টাকা যখন বলতো মার্কেটে, ইভেন কামাঞ্চবনিতে, সেখান থেকে আমরা ওই যে বাইরে পাঠিয়েছে 6 থেকে 7 টাকা ধরে আমাদের তেলিয়ামুড়ার লেবুগুলি বাইরে গেছে। সুগন্ধি চাল 7 টাকা কেজি ধরে বিক্রি মূল্য করেছি আমরা, তাদের হাতে যাতে পয়সা বেশি যায়। আনারস 25 থেকে 30 টাকা পার পিস আমরা পাঠিয়ে, দানি লঙ্কা 550 টাকা কেজি ধরে বাইরে পাঠিয়েছি। এবং পরিবহন অন্যান্য খরচ কৃষকদের বহন করতে হচ্ছে না, সবটা রাজ্যের কৃষকদের, এর ফলে কৃষকদের আয় বাড়ছে। আপনারা জানেন যেটা আমাদের প্রমোদ ভাই বলেছিল, খুব ইম্পর্টেন্ট, কৃষকদের উৎপাদিত জৈব ফসলকে সার্টিফিকেশন সুবিধা দিতে ত্রিপুরা স্টেট অর্গানিক প্রোডাক্ট সার্ভিস এজেন্সি নামে একটা জৈব শংসাপত্র সংস্থা, এই যেটা 23 সালে আমরা অলরেডি গঠিত হচ্ছে, এখন সেখান থেকে এই সার্টিফিকেটগুলি দেওয়া হচ্ছে। এই পর্যন্ত রাজ্যে বিভিন্ন জায়গায়, আপনারা ঠিক বলেছেন, মোট 10টা অর্গানিক আউটলেট, বিপণন কেন্দ্র, যেটা বলেছেন আরো বেশি করলে আমরা চিন্তা, আরো বেশি করলে আরো ভালো হবে, খোলা হয়েছে, যেখান থেকে বাজারের জনসাধারণ জৈব উৎপাদিত ফসল ক্রয় করতে পারছে। দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারে এই আউটলেট পাবেন, গোমতীতে উদয়পুরে আউটলেট পাবেন, সিপাহীজলা বিশ্রামগঞ্জে এই আউটলেট পাবেন, পশ্চিম ত্রিপুরা আমাদের কৃষি ভবন যেটা কোর্টের কাছে সেখানে পাবেন, প্রত্যেক সময় এখন গেলে এখনই পাবেন, সেখানে আউটলেট করা হয়েছে। আগরতলা রেল স্টেশনে আমরা কিছুদিন একটা আউটলেট করেছি, সেখানে রেল স্টেশনে আউটলেট আছে। এছাড়া জিরানিয়াতে আমরা একটা আউটলেট করেছি, খোয়াইতে অফিসিয়াতে একটা আউটলেট আছে, ধলাইতে সালেমা বাজারে একটা আউটলেট আছে, উনকোটিতে পেচারতলে একটা আউটলেট আছে, উত্তর ত্রিপুরার জম্পে হিলে একটা আউটলেট আছে। তো রাজ্যের কুইন জাতের আনারস ইতিমধ্যে জিআই ট্যাগ, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যেটা আগে ছিল না কোনোদিন জিআই ট্যাগ, জিআই ট্যাগ করা হয়েছে, যাতে এইটাকে কেউই আর অন্য চ্যালেঞ্জ করতে পারে না, এটা ত্রিপুরা জিআই ট্যাগ, এটা আমরা এটা করেছি। এবং আনারস সহ জৈব পদ্ধতিতে উৎপাদিত অন্যান্য ফসলগুলিকেও রাজ্যে এবং বহিরাজ্যে বাজারজাত করে কৃষকদের আয় বৃদ্ধি করতে দেশের বড় বড় শহর যেমন দিল্লিতে, বারাণসীতে, ইন্দোরে বায়ার সেল মিট করেছি। আমাদের একটা প্ল্যানিং রয়েছে, জয়পুরে আমাদের একটা, রাজস্থান জয়পুরে একটা এরকম বায়ার সেল মিট করে আমাদের প্রোডাক্টে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, যখন এই আমাদের কাঁঠাল দিয়ে তারা বিরিয়ানি করেছে, আমি তো নিজেই বুঝি, সেন্টেড, এত টেস্টি, ইন্দোরের যত স্টার হোটেল আছে সবাই সেখানে চলে এসছে। এবং লিমন যেটা গন্ধ শোনার পরে বলছে আমাদের সাপ্লাই যাতে আমরা পেতে পারি, তো সেখানে এরকম হয়েছে। এবং ভবিষ্যতে অন্নদাতাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে এই ধরনের সচেতনামূলক আমরা কর্মসূচি জারি রাখবো। আমি আপনার জানার জন্য বলছি যে হতে পারে আমি গেছি সাথে, এবছর ফেব্রুয়ারি মাসে আমি নিজে জৈব চাষের মিশন ডাইরেক্টর আমি ছাড়া এবং একজন এফপিসি জার্মানির নুরেনবার্গ শহরে পৃথিবীর সবচেয়ে বড় আমরা ফেস্ট যেটা বলি ফেস্টিভ্যাল, এটা হয়, মেলা যোগ দিয়েছিলাম। এবং সেখানে আমাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল কি, জৈব ফসলকে, ত্রিপুরার জৈব ফসলকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। এবং ওইখানে আমাদের লক্ষণ রিয়া, আমরা এফপিসি জম্পিজলা, সেও সাথে গেছে। এই মেলায় ত্রিপুরার জৈব কৃষকগুলি আমরা স্টল পেয়েছি। সবচেয়ে বড় কথা, সবাই স্টল পায় না, আমরা ইয়ার লাকি, সেই এত বড় ফেস্ট বায়োফেকের মধ্যে আমরা একটা স্টল পেয়েছি ত্রিপুরার নাম দিয়ে। সেখানে জৈব পদ্ধতিতে উৎপাদিত আমরা আদা রেখেছিলাম, বার্সাই চিলি রেখেছিলাম, এবং একটা জার্মানিতে নতুন বাজার পেয়েছি, মার্কেট পেয়েছি আমরা। উপস্থিত ক্রেতা এবং দর্শনার্থীরা আমাদের উৎপাদিত পণ্যের গুণমান এবং সজীবতা দেখে মুগ্ধ হয়েছে। আদাটাকে আমরা শুকনো আদা নিয়েছিলাম, আদাটাকে ভেঙেছিল এক বায়ার, এটা ভেঙে যখন নাকের কাছে নিয়েছে হাঁচি উঠে গেছে ওর,
এবং সে সমস্ত ইয়ে দেখে, সায়েন্স রিপোর্ট দেখে বলছে যে এই ধরনের পার্সেন্টেজ অফ দি অয়েল আমরা পৃথিবীতে কোথাও পাইনি। এবং সাথে সাথে সেখানে অর্ডার, এবং সবাই বিরাট বড়, এটা আগরতলা শহর থেকে বড় এরিয়াতে ফেস্ট হচ্ছে, এটা এত বড় এরিয়া নিয়ে ফেস্টিভ্যাল। এবং যেটা বলছেন আমাদের মানসদ্য ভদ্রলোক খুব সুন্দর বলেছেন, এবং আপনারা জানলে খুশি হবেন যে সবকিছু অর্গানিক হয়, সবকিছু, সার কাপড় যা আছে সবকিছু অর্গানিক হয়। তো সেই জন্য অর্গানিকের উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে উপস্থিত ক্রেতা এবং দর্শনার্থীরা সেখানে উৎপাদিত পণ্যের গুণমান এবং সজীবতাতে মুগ্ধ হয়েছিলেন। জার্মানি কৃষি সংসদের কাছ থেকে আমরা 500 মেট্রিক টন আদা এবং 20 মেট্রিক টন বার্সাই চিলির অর্ডার পেয়েছি, এবং যার ফলে রাজ্যের উৎপাদিত অন্যান্য জৈববস্তুগুলিও ভবিষ্যতে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার সম্ভাবনা আর ভুলে গেছে। সাধারণত মানুষের ধারণা আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমারও ধারণা ছিল অর্গানিকের তো প্রোডাকশন কমাবে, তাহলে উপায় কি কৃষকদের, আমার নিজের ধারণা আছে কিন্তু। এবং প্রাকৃতিক পদ্ধতিতে ফসল চাষ করলে তুলনামূলক ফসল কম হয়, এটা আপনারা যারা এইসব স্টাডি করেন আপনারা জানবেন। আমাদের রাজ্যের মাটি এত উর্বর যে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে যে তথ্য উঠে এসেছে, তা দেখা যায় ফসল ফলন তো কম তো নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা তো বলছিলাম 20,000-এর বেশি, আমরা 20% বেশি যাবো না। দেখা গেছে কেন ভয়, কারণ আমাদের যে পরিমাণ জায়গা আছে আমরা সব অর্গানিক করি, আগামী দিনে খাদ্য সংকট দেখা দেয়। সেই জন্য আমরা 50,000 হেক্টর করেছিলাম, কিন্তু দেখা গেছে ফলন তো কমেই নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে ফলন বেড়েছে। আমরা জানেন আমাদের দেখেন একটা জিনিস বলছি, কয়েকটা ক্ষেত্রে আমাদের রাজ্যের, এটা আমার মোটো ক্রেডিট না, আমাদের সরকারের মোটো ক্রেডিট না, ক্রেডিট টোটালটা কৃষকদের। কেন? ধান প্রোডাক্টিভিটি রেট 17-18 প্রোডাক্টিভিটি রেট কত ছিল? 2,963 কেজি, 25-26 3,404 কেজি প্রোডাক্টিভিটি রেট বেড়ে গেছে। ভুট্টা 1,570 ছিল, এখন প্রোডাক্টিভিটি 2,282, 45% বেড়েছে। মিলেট 821 কেজি হেক্টরে, আর এখন 889, এটা 8% বেড়েছে। ডাল শস্য 760 পার হেক্টরে, এখন 864, 14% বেড়েছে। তো টোটাল তেল শস্য যেটা 843, এবং এটা আমরা 892, 6% বেড়েছে। আমাদের রঞ্জননগর স্থিত যে আমাদের স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন আছে, প্রাকৃতিক পদ্ধতিতে আপল্যান্ড পেডি এবং তিলের পরীক্ষামূলক চাষ করেছিলাম। সেখানে দেখা গেছে রাজ্যে গড়ে হেক্টর প্রতি আপল্যান্ড রেডি ফলন 2.90 মেট্রিক টন। এটা হলো নর্মাল, প্রাকৃতিক না। সেখানে প্রাকৃতিক পদ্ধতিতে ফলন পাওয়া গেছে 4.20 মেট্রিক টন। তাহলে ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ফার্মিং যে কম হয়, এটা আমরা মনে হয় এটা আমরা ভুল ধারণা ছিল। ঠিক তেমনি তিলের ক্ষেত্রে, তিল সারা রাজ্যে গড় ফলন হয় 699 কেজি প্রতি হেক্টরে, কিন্তু প্রাকৃতিক পদ্ধতিতে আমরা করতে গিয়ে দেখেছি 875 কেজি হেক্টরে হচ্ছে। এবং আমরা জানলে খুশি হবেন, অল ইন্ডিয়াতে টোটাল যে গড় ধানের প্রোডাক্টিভিটি রেট 2,929 মেট্রিক টন, এটা হলো পার হেক্টর। আমাদের 3,185, হাইস্ট পাঞ্জাবে 4,428, আমরা 6th পজিশন ইন্ডিয়াতে আছি। জায়গা কম, আমাদের জায়গা কম, কিন্তু প্রোডাক্টিভিটি রেট আমাদের খুব ভালো। এবছর রাজ্যের ধানের গড় উৎপাদন বৃদ্ধি পেয়েছে 7% বেশি। 24-25 সালে ধানের গড় উৎপাদন ছিল 3,185 প্রতি হেক্টরে, এবছর দাঁড়িয়ে 3,404 কেজি প্রতি হেক্টরে। তো আমরা যদি দেখি সিম, আমরা তো সিম কিনি, এই সিম জম্মু কাশ্মীর ফার্স্ট 22,540 হলো কেজি পার হেক্টর, ফার্স্ট তারা, সেকেন্ড ত্রিপুরা। সিম আমাদের এখানে প্রোডাক্টিভিটি রেট বেশি, 18,910 হলো পার হেক্টরে। আমরা যদি দেখি মটর
আমরা চতুর্থ স্থানে আছি সারা দেশের মধ্যে। প্রোডাক্টিভিটি রেট আমি বলছি না সব রাজ্যের থেকে বেশি উৎপাদন করি, প্রতি হেক্টরের যে প্রোডাক্টিভিটি রেট এটা আমরা ত্রিপুরা 4th পজিশন, ফার্স্ট আছে ঝাড়খণ্ড, আমরা চতুর্থ স্থানে আছি। সেরকম ফুলকপির প্রোডাক্টিভিটি রেট অন্ধ্রপ্রদেশে ফার্স্ট, আমরা চতুর্থ স্থানে আছি 25,070 কেজি পার হেক্টরে। অল ইন্ডিয়ার রেট অনেক কম। টমেটোর যদি দেখি এটাও আমরা চতুর্থ স্থানে, হিমাচল প্রদেশ ফার্স্ট, সবচেয়ে প্রোডাক্টিভিটি রেট তাদের বেশি। সুপারি আমরা সেকেন্ড পজিশন, অরুণাচল প্রোডাক্টিভিটি রেটে আমাদের থেকে বেশি সুপারি, আমরা সেখানে সেকেন্ড পজিশন 3,430 কেজি পার হেক্টরে। তো কাঁঠালের ক্ষেত্রে আমরা চতুর্থ স্থানে, ফার্স্ট পজিশন তামিলনাড়ু, সেখানে কাঁঠালের প্রোডাক্টিভিটি তাদের 41,990 কেজি পার হেক্টরে, আমরা 24,270 চতুর্থ স্থানে আমরা রয়েছি। তো মিশন এই যে একটু আগে বললাম যে ফ্রি সেন্ট্রাল গভর্নমেন্ট 100% দিচ্ছে, এবার এই অর্থ বছরে মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট যেটা ছিল এটা চেঞ্জ করে দিয়েছে। প্রকল্পের বদলে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা PKVY করেছে, আমাদের অসুবিধা হয়নি। যদিও আমাদের অর্থমন্ত্রী যেমন বাজেটের সময় বাজেট যখন ডিসকাশন করে মিনিস্টারদের সাথে, উনি নিজে এই দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি বলছেন না এটা উঠে গেল, আমরা এটার জন্য আলাদাভাবে টাকা রাখছি। এই প্রকল্পটি 26-27 অর্থবর্ষে রাজ্যের রূপায়ণের জন্য 11,96,00,000 টাকা প্রস্তাবনা আমরা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছি। তৎসঙ্গে 53টি FPC-কে সশক্তিকরণের জন্য 26-27 রাজ্য বাজেটে প্রমোশন অফ অর্গানিক ফার্মিং টু সাপোর্ট FPCs ইন ত্রিপুরা, এখানে 5 কোটি টাকা বরাদ্দ রাখা, যেটা বাজেটে কিন্তু সেখানে রাজ্য সরকারের এই সমস্ত কৃষক বিরোধী উদ্যোগের ফলে আমাদের রাজ্যের জনশাসন শুধু এলাকা বৃদ্ধি নয়, এই চাষের সঙ্গে যুক্ত অন্নদাতাদের আর্থসামাজিক অবস্থার শ্রীবৃদ্ধি করবে বলে আমাদের বিশ্বাস। আমরা বলছি না, যেমন আগে 3টা ডিস্ট্রিক্ট খাদ্য সম্বর ছিল, যেটা সাউথ ত্রিপুরা, গোমতী অ্যান্ড সিপাহীজলা। এবার কিন্তু খোয়াই ডিস্ট্রিক্ট অলরেডি খাদ্যের স্বয়ম্বর হয়ে গেছে। আমাদের 1000 থেকে আর অ্যাকুরেট নম্বরটা বলতে পারছি না এখন, সেখানে আমরা আসছি ধীরে ধীরে। আমার ধারণা 2-4 বছরের মধ্যে ধলাই জেলাও এটা হওয়ার সম্ভাবনা থাকবে, এবং উনকোটিরও সম্ভাবনা থাকবে, এবং উত্তর ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা একটু বেশি সময় লাগবে, কারণ পপুলেশন এবং জমির ব্যাপারে একটু সমস্যা রয়েছে। তো একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, ইরিগেশন নাই, যেটা অর্গানিক বলছে, ইরিগেশন নেই। ইরিগেশনের জন্য এখানে আমি ঠিক বলছেন আপনি, ওয়াটার রিসোর্সের কথা বলবেন তো, ফ্রম দি ভেরি বিগিনিং, যেদিন থেকে অ্যাসেম্বলিতে এসছেন আপনি সহ, ইরিগেশনের উপরে সবসময় আমরা এই কথা যখন মুখ্যমন্ত্রীকে বললাম, উনি স্পেশাল কেয়ার নিয়ে এই প্রথম ইরিগেশনের জন্য অর্থের প্রবিধান রেখেছে। সুতরাং ইরিগেশন, এবং এটা কিছু কিছু ডিপার্টমেন্ট আছে জীবন বড় দুঃখে কাটে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যা বললাম যে না, ইরিগেশন না হলে আগামী দিনে সমস্যা দেখা দিবে, উনি অলরেডি এটা স্পেশাল বাজেটের ব্যবস্থা রেখেছেন। তো একটা ভালো একটা প্রস্তাব এনেছেন, এবং আমি চাই অর্গানিক চাষে আমরা বলি না যে আমরা ফার্স্ট হয়ে গেছে পৃথিবীর মধ্যে। কি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে জানেন? 76 লক্ষ কানি টোটাল, 76 লক্ষ কানি। আমি বলছি হেক্টর বললে অসুবিধা হবে, এবং বর্গ কিলোমিটার বললে অসুবিধা আছে। ত্রিপুরা রাজ্যের পরিমাণটা কত? 76 লক্ষ কানি, এই বিল্ডিং সহ। সেখানে মাত্র 30 লক্ষ কানিতে ফসল হয়, আর ধান হয় মাত্র 20 লক্ষ কানির মতো, ঠিক এখন মনে নেই। এই সিচুয়েশন, তো সেখানে আমরা ধীরে ধীরে সমস্যা আছে। যত ডেভেলপমেন্ট হবে, সুদীপ বাবুর একটা প্রস্তাব এসেছিল একবার, যত ডেভেলপমেন্ট হবে, অনেক সময় দেখবেন রবি ঠাকুর কি বলেছে, দাও ফের অরণ্য, আমাকে অরণ্য ফেরত দাও। ডেভেলপমেন্ট যদি চাইবেন, উন্নয়ন হবে, সেক্ষেত্রে আপনাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। নিউ নিউ টেকনোলজি, এবং দেখলেন জমি নেয় কি করবো, হাইড্রোপনিক পদ্ধতি। আপনারা জানেন আমাদের কিছু কিছু সদস্য গেছে, ভিজিট করেছে সাউথে ভিজিট করেছে, এবং আপনারা জানেন এই যে আমাদের যে রিসার্চ সেন্টার, দেখি রিসার্চ সেন্টার যে আমাদের প্রতাপগড়ের কাছে নাগিছড়া,
দেখবেন নিউ নিউ টেকনোলজি। এখন আগের মতো যেমন আলু যত যত 3 গুণ প্রোডাকশন হচ্ছে, কোথা থেকে? পেরু থেকে আমরা টেকনোলজি এনেছি। এই যে জিনিসগুলি আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা আরো ধীরে ধীরে আগে এগিয়ে যাব। একা আমরা পারবো না। কৃষকদের মাঠে দিতে হবে, কোনো জমি খালি যাতে না থাকে। আর কৃষকদের সম্মান করতে হবে, তাদেরকে আবার তাদের আয় কত বেড়ে গেছে। কৃষক তো মুখ ফিরিয়ে নিয়েছিল মাঠ থেকে, আজকে মাছ চাষ করছে, আজকে অ্যানিমাল রিসোর্সের পশুপালন করছে, এবং ধীরে ধীরে আজকে শাক সবজিতে আরম্ভ করে অর্গানিকের যে আইটেম আমরা স্পেশাল কেয়ার নিচ্ছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। না পারলে মানুষ দেখবে। সকলের সহযোগিতা এবং ভালো প্রস্তাব এনেছেন আপনার দুজনে, যে সুন্দর, উনি ঠিক বলেছেন, ভদ্রলোক একদম সবকিছু অর্গানিক আছে, কিন্তু সাথে সাথে আমাদের খাদ্যে কোনো সমস্যা দেখা যায় কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আজকে বিধানসভার শেষ লগ্নে একটা প্রস্তাব দিতে চাই। বিধায়ক এরিয়া আচ্ছা, এটা শেষ হতে ডেভেলপমেন্ট ফান্ডটা একটু বাড়ালে ভালো। মুখ্যমন্ত্রী আছেন, এটা শেষ হয়ে থাকবে স্যার। ওই তিনটাতেই সেম, যেহেতু আলোচনা না, এখানে মোটামুটির দরকার নেই। একটা পেয়েছিলাম গোপাল চন্দ্র রায় কে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, আবার ইয়ে না আমার দিচ্ছে না আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। যেহেতু এটা ট্রু পটেটো সিড টিপিএস সারা পৃথিবীতে আমরা বিলি করছি, ত্রিপুরা থেকে আমাদের এটা আপনি আগেরটা বলছেন প্রোডাকশন কম, টিপিএস যদি বলে কৃষক আমাকে মারবে এখন এসে। এখন ওই প্রোডাক্ট এই টিপিএস চলবে না, রাখছি আমরা ওই প্রোডাকশন কম। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে যেহেতু সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং মন্ত্রী মহোদয় সুন্দরভাবে এটাকে সবাইকে বুঝিয়ে দিয়েছেন, আমাদের কৃষি সম্পর্কে আমাদের আগে কি হতে যাচ্ছে এবং এখন কি চলছে, অগ্রগতি সবকে বুঝিয়ে দিয়েছেন। তো তার জন্য এটার বুটাবুটি হচ্ছে না, এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। এবং এখন আমার সমাপ্তি ভাষণ দেওয়ার আগে আপনাদেরকে এটা জানকারি দিচ্ছি যে আমার সমাপ্তি ভাষণের পর এখানে যে বিষয়টা বলা হচ্ছে এটা কি উঠাবেন নাকি? হ্যাঁ, এটা তো এটা শুনেছি, ঠিক কথা হয়েছে। স্পিকার সাহেব, উঠানের দরকার, কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলা আমরা আমাদের থেকে 3 গুণ এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড, ইভেন আমাদের অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যারা মেম্বার ওরাও আমাদের সমান। আমি আহ্বান রাখি আর কি সকলের পক্ষ থেকে যে আমাদের এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডটা একটু বৃদ্ধি হলে ভালো, যদি সম্ভব হয়। তো এটার সম্পর্কে কিছু মাননীয় স্পিকার স্যার, আচ্ছা এই প্রসঙ্গে তো বললেন, ঠিক আছে, আমি পরে বলবো। মাননীয় অর্থমন্ত্রী বলবেন কিছু ওনার প্রস্তাব সম্পর্কে? আচ্ছা, এটা অবশ্য প্ল্যানিং এর। আমাদের সরকারে আসার পরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজকে 75,000 টাকা পৌঁছেছে, সরি 75 লক্ষ টাকা পৌঁছেছে 30 থেকে এবং নিশ্চয়ই এবার তো আর এই বছরে সম্ভব হবে না, মাননীয় আমাদের বরিষ্ঠ যে সদস্য বলেছেন। তবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছে, হ্যাঁ ডি এর মতো তো হবে না। তো তবে যেটা বলেছেন ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি এই ফান্ডটা বাড়ানোর পরে এটা মানতে হবে যে আমাদের বিধায়করা সেটা ওনাদের প্রত্যেক যার যার মানে বিধানসভা কেন্দ্রে খুব আর্জেন্টলি যে সমস্ত কাজগুলো সহসা মানে করা যায়, ছোটখাটো কাজগুলো সেটা কিন্তু করতে পারছে। তো যাই হোক, এবছর আপনি যেটা বলেছেন সমর্থন তো অবশ্যই আমরা করি, কিন্তু এই বছর এবারে আর এই বাজেটটা রাখা উচিত। ঠিক আছে স্যার, একটা ছোট্ট বিষয়, একটা স্যার আপনার কাছে আমার নিবেদন। স্যার,
পার্লামেন্টে বা সমস্ত বিধানসভা যত দেখার সুযোগ হয়েছে আমার, মানে প্রত্যক্ষভাবে বা ইয়েতে, প্রেস গ্যালারি থাকে স্পিকারের চেয়ারের পেছনে, যাতে সব দিকে তার ক্যামেরা এবং যারা প্রেস কভার যারা করেন তারা যেন সবার মুখ দেখতে পায়। এখানেও তাই ছিল। হঠাৎ একটা ঘটনা ঘটলো, এরপরে সমস্ত প্রেসকে সরিয়ে দেওয়া হলো। যেহেতু আপনি অফিস নিয়ে দায়িত্ব নিয়েছেন, আমি বলবো এই হাউস তো শেষ, আজকে শেষ হবে, এটা আগামী যে অধিবেশন হবে আবার এটা সারা দেশের মধ্যে যেরকম আছে প্রেস গ্যালারি যেন এইদিকে থাকে, যেন সবার চেহারা প্রেস গ্যালারি থেকে ক্যামেরাম্যান বা যারা নিউজ কভার করেন তারা এদের চেহারা দেখতে পায়। এটাই হওয়া উচিত। আমাদের এখানে এক কোনায় সব প্রেসকে ঠেলে দেওয়া হয়েছে, এটা ঠিক না। এখানে স্পেস নেই এরকম না, এবং ছিল, এটা যেন নেক্সট সেশনে যেন সস্থানে আবার আসে, এটা আপনার কাছে নিবেদন। আরেকটা আজকে শেষ অধিবেশন, শেষ মেলা। গত 9 দিনের অধিবেশন আমরা 7 দিনে শেষ করেছি আলাপ আলোচনাতেই, সুন্দরভাবে বাজেটও পাস হয়েছে। এখন এখান থেকে আমরা এই 2 দিন কমিয়েছি, এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে অবতীর্ণ হওয়ার জন্য। এখান থেকে যেন একটা আমরা এটা এক্সপ্রেস করতে পারি, স্যার, এই যে সামনে এডিসির ভোট হচ্ছে এবং উপনির্বাচন হচ্ছে, যেন ফ্রি অ্যান্ড ফেয়ারলি আমাদের রাজ্যের নির্বাচক মন্ডলী সেভাবে ভোট দিতে পারে, একটা আপিল। এটা তো সবসময় হচ্ছে, এটা তো সবসময় স্যার। গতকালও তেলিয়ামোড়াতে বাড়ি বাড়ি প্রচার করতে গেছে, এতে বাধা, এটা যেন না হয়। এবং এখানে অনেক রেফারেন্স এসছে শরিকে দ্বন্দ্ব ইত্যাদি। স্যার এটা যাক, কত আমরা বলেন ভুলে যেতে পারি। ঠিক আছে, আপনারা বলেছেন, সবাই শুনছে, তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমার সমাপ্তি বাচনের পর রাষ্ট্রীয় স্পিকার স্যার, আজকে যেহেতু শেষের দিন, আমার একটা অনুরোধ, এর আগে অধিবেশনে আমরা সবাই মোটামুটি একমত ভাবে আমরা আলোচনা এটা তেলিয়ামোড়াতে না, মুঙ্গিয়াকামিতে করছে ঘটনাটা। তাও এটা আমি বলতে চাইছি যে আমাদের বিধায়কদের এলাকায় যারা গরিব বংশের মানুষ, তাদের চিকিৎসা বা অন্যান্য সমস্যা নিয়ে যখন আমাদের কাছে, তখন আমরা খুব অসহায় হই। সেজন্য আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম যে বিধায়ক এলাকা ফান্ড থেকে যেটা 10 লক্ষ টাকা প্রত্যেকটা বিধায়ককে খরচ করার জন্য মেডিকেল চিকিৎসার বাবদে, যেটা যেন একটা যদি সিদ্ধান্ত নেয় তাহলে একটু সুবিধা হবে আমাদের সব বিধায়কদের জন্য। এই বিষয়টা যেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একটু বললে আমরা খুশি হব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুনেছেন, তো আগামী দিনে কি করবেন উনি চিন্তা ভাবনা করে করবেন। তো আমার সর্বশেষ ভাষণের পরেই রাষ্ট্রীয় গীত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্ত হবে। তো মাননীয় সদস্য ও সদস্যগণ, গত 3 মার্চ 2026 ইংরেজি তারিখে মাননীয় রাজ্যপালের ভাষণের মাধ্যমে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 9ম অধিবেশন শুরু হয়েছিল। উক্ত ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব এই সভায় আলোচনা শেষে গৃহীত হয়েছে। ওই একই দিনে মাননীয় অর্থমন্ত্রী বর্তমান অর্থবর্ষের 52টি ডিমান্ড সম্মিলিত অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির প্রস্তাবনা ও আগামী অর্থবর্ষের 66টি ডিমান্ড সম্মিলিত বাজেট প্রস্তাবনা সবাই পেশ করেছিলেন। উক্ত অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির প্রস্তাবনা এবং আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবনা দুটি এই সভায় বিস্তারিত আলোচনার পর গৃহীত হয়েছে। গত 18 মার্চ 2026 ইং তারিখে ত্রিপুরা বিধানসভার 16তম অধ্যক্ষ পদের নির্বাচনে সর্বসম্মতিক্রমে আমাকে নির্বাচিত করে এই গৌরবময় পদের দায়িত্ব অর্পণ করায় আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্মানিত বিধায়কদের আনিত একটি শর্ট নোটিশ কোশ্চেন, 186টি স্টার্ট কোশ্চেন এবং 299টি আনস্টার্ট কোশ্চেন মিলিয়ে সর্বমোট 486টি প্রশ্ন লিস্ট অফ বিজনেসে অন্তর্ভুক্ত ছিল। অধিবেশন চলাকালীন 7 জন বিশিষ্ট ব্যক্তির প্রয়াণে এই সভায় শোক জ্ঞাপন করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের বিজয়ীর শিরোপা অর্জনকারী ভারতীয় 3টি মহিলা ও
ও পুরুষ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে 3টি অভিনন্দন সূচক প্রস্তাব এই অধিবেশন থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এছাড়াও সম্মানিত বিধায়কদের আনিত 12টি রেফারেন্স নোটিশ এবং 11টি কলিং অ্যাটেনশন নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি প্রদান করেছেন। এবারের অধিবেশনে 2টি অর্থ বিল ছাড়াও মোট 12টি সরকারি বিল উত্থাপিত হয়েছে। এর মধ্যে একটি বিল পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ সহ পুনরায় বিধানসভার পরবর্তী অধিবেশনে পেশ করার জন্য বিধানসভায় এবারের অধিবেশনে গঠিত সিলেক্ট কমিটির নিকট প্রেরণ করা হয়েছে এবং অবশিষ্ট বিল সমূহ এই অধিবেশনেই গৃহীত হয়েছে। এই অধিবেশনে 2026-2027 অর্থ বছরের জন্য ত্রিপুরা বিধানসভার 5টি নির্বাচিত কমিটি ও 10টি মনোনীত কমিটি গঠনের ঘোষণা সহ বিধানসভার মাননীয় সদস্যদের মধ্য থেকে 4 জনের একটি প্যানেল অফ চেয়ারম্যানের নাম ঘোষণা দেওয়া হয়েছে। অধিবেশনে বিধানসভার 3টি কমিটির মোট 4টি প্রতিবেদন পেশ করা হয়েছে। 7টি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের সম্মানিত বিধায়কদের সুপারিশ ক্রমে 15টি পিটিশন বিধানসভার পিটিশন কমিটির নিকট বিবেচনা বিচার ও বিধানসভার রুলস অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ সবার টেবিলে 21টি ডকুমেন্ট লাইন অফ দ্য পেপার উইদিন ব্র্যাকেট পেশ করেছেন। দেরাদুনে আমাদের রাজ্যের ছাত্র এঞ্জেল চাকমার অপ্রত্যাশিত ও অকাল মৃত্যুর পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে এই সভার মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য একটি বিবৃতি প্রদান করেছেন। এবারের অধিবেশনের শেষ দিন অর্থাৎ আজ একজন মাননীয় বিধায়িকা ও 2 জন বিধায়কের দ্বারা উত্থাপিত জনস্বার্থে 3টি বেসরকারি প্রস্তাবের উপর খুবই গঠনমূলক ও সদর্থক আলোচনা হয়েছে। বিধানসভার গৌরব মর্যাদা এবং পরিষদীয় কার্যক্রমকে আরো উন্নত স্তরে নিয়ে যাওয়ার যে দৃঢ় সংকল্প এই হাউসে আপনারা সকলে নিয়েছেন, এর প্রতিফলন এবারের অধিবেশনে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। এজন্য আমি এই হাউসের সকল সম্মানিত বিধায়কগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে অধিবেশনের 7টি কর্মদিবসের প্রতিটি কার্যসূচির উপর সম্মানিত বিধায়ক ও বিধায়িকাগণ অত্যন্ত গঠনমূলক আলোচনা করেছেন, যা খুবই প্রশংসনীয়। বিধানসভার কার্যবিবরণী যথাযথভাবে সংবাদ মাধ্যমে উপস্থাপন করার জন্য আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে অধিবেশন সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিধানসভার সচিব সহ সচিবালয়ের সকল স্তরের আধিকারিক ও কর্মচারীগণ যে ধরনের নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং এই জন্য আমি ওনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অধিবেশনের দিনগুলোতে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে আরক্ষা দপ্তরের কর্মীদের ভূমিকাও ছিল অত্যন্ত প্রশংসনীয়। আমি ওনাদের প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও এবারের অধিবেশনে বিধানসভা ভবন ও প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে যে সকল স্বচ্ছ কর্মীরা দায়িত্বে ছিলেন তাদেরকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাই উপস্থিত সকলকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং আসন্ন গুড ফ্রাইডে, বিজু উৎসব ও গড়িয়া পুজো এবং 1437 ত্রিপাব্দ ও 1433 বঙ্গাব্দ শুভ নববর্ষের শুভকামনা করে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি